হিসেব করে চলা মানেই কৃপণতা নয়। আগামী দিনগুলোতে টিকে থাকতে হলে টাকাকে মূল্য দিতে শিখুন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন অনেক ভালো আছি। তো আজকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো এখন এই তো নাস্তা খাওয়ার পরে আমার ছেলে একটা DIY রেডি করেছিল। সে নিজে এটা বানিয়েছে, তো কোথায় লাগাবে সেটা বুঝে উঠতে পারছিল না। তো সুন্দর করে বানিয়ে লেখা টাখা শেষ করে এখন এই যে পেছনে আঠা লাগানোর কাজ করছে। তো বাচ্চাদের এই সব কাজগুলোতে আসলে একটু উৎসাহ পেলে আরও অনেক বেশি ওদের ভালো লাগা কাজ করে, আর কাজগুলো আরও অনেক বেশি সুন্দর করেই করে। তো আমার কাছেও বেশ সুন্দর লাগছিল জিনিসগুলো দেখতে। তো ভাবলাম ওর সাথে একটু হেল্প করি লাগাতে। তো এই যে সে ঘরে কোথাও আসলে ওইভাবে জায়গা খুঁজে পাচ্ছিল না। তো তারপরে বলল যে আম্মু এটাকে এমন জায়গায় লাগাবো যাতে কেউ আসলে গেলে একটু চোখে পড়ে, দেখতে ভালো লাগে। আর আল্লাহর নাম যেহেতু আসা যাওয়ার মধ্যে চোখে পড়লে ভালো লাগবে, আর একবার করে পড়লেও কিন্তু ভালো হবে। তো এর জন্য ওইটাকে চিন্তা করেছে দরজায় লাগাবে। তো এর জন্য এই যে আমি ওকে লাগাতে একটু হেল্প করলাম। তো মা আর ছেলে মিলে দুইজন এটাকে দরজার মধ্যে লাগিয়ে নিলাম। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানাবেন। তো বাচ্চারা ওই যে বললাম এই সমস্ত ছোট ছোট কাজে কিন্তু হেল্প করলে ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। তো আমার ছেলের হাতের এই DIY এর কাজগুলো কেমন লাগলো, মানে ছোট্ট করে ঘর সাজানোর জন্য সে নিজ হাতে তৈরি করেছে। তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর লেখাগুলো সে লিখেছে, কেমন হয়েছে সেটাও জানাবেন। হাতের লেখা তেমন বেশি ভালো না, মোটামুটি তো চলে আর কি। আর প্রথমবার যেহেতু করেছে অত বুঝে শুনেও করেনি। আর এই কাজটা করায় কিন্তু ওর সাথে ওর দুইটা আপু ওকে অনেক বেশি হেল্প করেছে। তো আমার দুইটা বোনের মেয়ে ওকে হেল্প করেছে। তো বাচ্চারা মিলে মিশে সবাই একসঙ্গে বানিয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর একটু একটু করে এভাবেই ওরা শিখবে, আরও সামনে হয়তো বা আরও ভালো কিছু করবে। তো আসা যাওয়ার চোখের উপরে পড়লে একটু পড়াও হয়ে যাবে সঙ্গে। তো বেশ ভালো লাগছিল। তো এরপরেই তো ওর ওদিকে কাজটা সেরে এরপর দুপুরে রান্না বসিয়ে দিব। তো আজকে শিং মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করব। তো আজকে একটা মাত্র তরকারি রান্না করব। আজকে অন্য কোনো তরকারি রান্না নেই, যেহেতু বিকালে একটা ভারী খাবারের আয়োজন করেছি। তো এর জন্য আজকে দুপুরের খাবারটা একদমই সিম্পল রেখেছি, মানে বেশি কিছু রান্না করে নষ্ট করার পর্যায়ে যেতে চাচ্ছি না। আসলে রান্না করলে 3-4টা আইটেমও কিন্তু রান্না করে খেয়ে ফেলা যায়, কিন্তু একটু হিসাব করে চললেই কিন্তু আসলে জীবনটা সুন্দর আর সহজ হয়ে যায়। ওই যে বললাম টাকাকে মূল্য দিতে শিখুন। আজকে টাকা আছে তার মানে এ নয় যে একদম ভেঙে চুরে খেয়ে উড়িয়ে দিতে হবে। সঞ্চয় বলতেও তো কিছু একটা জিনিস আছে, সামনের ভূত ভবিষ্যতের জন্য তো আসলে কিছুটা জিনিস সঞ্চয় করে রাখতেই হয়। সঞ্চয় না হলে তো আসলে জীবনে ওইভাবে কখনোই চলা সম্ভব নয়। তো একটু হিসেব করে চললেই কিন্তু জীবনটা সহজ আর সুন্দর হয়ে যায়। আর হিসেব করে চলা মানেই যে আপনি কৃপণ, হিসেব করে চলা মানেই যে কৃপণতা, তেমনটাও বলবো না। কেননা হিসেবের মাধ্যমেই কিন্তু আপনার জীবনটাকে সুন্দর করে তোলা সহজ হয়ে যায়। আর যদি আপনি হিসেব করে না চলে বেহিসেবিতে সব কিছু শেষ করে ফেলেন, সঞ্চয় না করেন, তাহলে তো ভবিষ্যতের জন্য কোনো কিছুই থেকে যাবে না। সব কিছুই কিন্তু শেষ হয়ে যাবে একটা পর্যায়ে গিয়ে। আসলে আমাদের যেহেতু মধ্যবিত্ত পরিবার, আমাদের যেহেতু সন্তান আছে, সেহেতু তাদের জন্য তো অবশ্যই কিছু সেভিংস করতে হবে। তাদের জন্য একটু হিসাব করে না চললে তো পরবর্তীতে তাদের জন্য কোনো কিছুই জমা রাখা সম্ভব হবে না। আর এখন যেই পরিমাণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, যেখানে আগে আলু ছিল 20 টাকা, সেই আলুর কেজি হয়েছে এখন প্রায় 70 টাকা 80 টাকা। যে পেঁয়াজের দাম ছিল 15 থেকে 20 টাকা, সেই পেঁয়াজের দাম হয়েছে প্রায় 120 টাকা 150 টাকা কেজি।
তো সেখানে যদি আপনি একটুখানি সঞ্চয় না হন তাহলে কিন্তু কখনোই কোনো কিছুই সঞ্চয় করা সম্ভব না, জমানো সম্ভব না। তো একটু হিসেব করে চললেই কিন্তু অনেক কিছু করা সম্ভব। তো বেহিসেবি হলেই যে আপনি আসলে সব কিছু ভালোভাবে যাবে তেমনটা আসলে এখন জামানাটাই এমন হয়ে গেছে যে একটু হিসেব না করে চললে কিন্তু কখনোই আপনার সামনের ভবিষ্যৎটা সুন্দর হবে না। তাই একটু হিসেবের মাধ্যমে চলাটাই মনে হয় ভালো। আর হিসেব করে চলাই যে আসলে কৃপণতা সেটা নয়, প্রয়োজন মাফিক চলাটা আমার মনে হয় বেশ ভালো। কৃপণতা নয়, যতটুকু প্রয়োজন, যেইটুকু প্রয়োজন সেইটুকুই আসলে করা আমার মনে হয় ভালো। তো সেটা আসলে আমরা সব নারীরাই কিন্তু পারি বা বুঝি। আমার আপুরা অনেক ভালো জানেন, আমি জানি। তবে আসলে আমি ওই যে বললাম আজকে একটা তরকারি রান্না করছি, তো আমি যদি আজকে 5টা তরকারিও রান্না করতাম আমার কিন্তু খাওয়া হয়েই যেত। কিন্তু তারপর ওই যে বললাম একটু হিসেব করে চললে কিন্তু নিজের জন্যই ভালো, নিজের পরিবারের জন্যই ভালো। আর এখন যেই পরিমাণে সব কিছুর দাম বেড়েছে, তো একটু হিসেব করে না চললেই নয়। তো এখন আসলে এই যে বিকালবেলা বলেছিলাম একটু ভারী খাবার দাবারের আয়োজন করেছি, সেটা হচ্ছে এখানে আপনাদের ভাইয়া আমাদের জন্য আজকে কাবাব বানাবে। এটা হচ্ছে বিফ কাবাব। তো সেই বিফ কাবাবগুলো আমি দুপুরেই রান্নার সাথে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে। তো সে আসলে রাত্রে এসে তারপরে এই যে আমাদের জন্য এগুলো রেডি করে দিচ্ছে। তো প্রথমেই তাওয়াতে কিন্তু খুব সুন্দর করে সেঁকে নিয়েছে। এরপর কিন্তু সেই যে চুলার মাধ্যমে এটাকে আবার একটু ঝলসে নিচ্ছে। তো উপরে সরিষার তেল আর হচ্ছে মশলাটা দিয়ে ব্রাশ করে চুলায় একটু সেঁকে নিচ্ছে। তো ওই যে বললাম সঞ্চয়ের জিনিসটা, সেটাও কেন বলছি আবার একটু বলি। তো এই যে এখানে দেখছেন স্পোকের মধ্যে পুরাতন যে কলমগুলো, ওই কলমগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে স্টিক বানিয়ে নেওয়া হয়েছে। যে এই স্টিকগুলোর ভিতরে কাবাবগুলো ঢোকানো হয়েছে। তো এই স্টিকগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, তবে আসলে আমি কিন্তু কিনে নিয়ে আসিনি। এগুলো ঘরেই কিন্তু তৈরি করেছি। মানে আমি যেহেতু একটু সেলাইয়ের কাজ করি, তো সেই সেলাইয়ের কাজের জন্য স্পোকগুলো কিন্তু আমাদের ঘরে সবসময় প্রয়োজন হয়। মানে ফিতা বানাতে গেলে স্পোকগুলো লাগে, যারা সেলাইয়ের কাজ করেন তারা জানবেন। আর এই কলমগুলো তো আমার বাচ্চা যেহেতু লেখে, তো ওর তো এই খালি কলমগুলো থেকেই যায় কালি শেষ হয়ে গেলে। তো আপনাদের ভাইয়া আসলে যেহেতু কাবাব খাওয়াবে বলছিল, তো বলছিল যে আমাদের তো কাবাবের যে স্টিকগুলো থাকে ওগুলো নেই, তো কিভাবে বানাবো। পরে চিন্তা করলাম আমার যেহেতু এই স্টিকগুলো ঘরেই ছিল স্পোক, তো পুরাতন কলম দিয়ে এভাবে বুদ্ধি করে বানিয়ে নিয়েছি। তো এগুলো বানিয়েছে আপনাদের ভাইয়াই। পুরে স্টিকটা গরম করে কলমের মধ্যে ঢুকিয়ে তারপরে যে সুন্দর করে হ্যান্ডেলের মতন মানে ধরনের মতন করে বানিয়ে নিয়েছে কলমটা, যাতে ওটা গরম হলেও হাতে না লাগে। তো দেখেন সহজভাবে একটা জোগাড়যন্ত্রী করে কিন্তু কোনো রকম হয়েই গেছে। খেতে মন চেয়েছে যেহেতু কোনো না কোনোভাবে কিন্তু এটা রেডি করে ফেলেছি। তো এটা আসলে বাইরে থেকে কিনতে গেলে অনেক পরিমাণে একটা টাকা লেগে যেত। তো এটা কিন্তু ঘরেই আমরা এই যে বানিয়ে ফেলেছি। তো এভাবে যদি একটু সঞ্চয় হওয়া যায়, এভাবে একটু হিসেব করে চলা যায়, তাহলে দেখবেন জীবনটা সহজ আর সুন্দর হতে কিন্তু বেশি সময় লাগবে না। আর একটু হিসাব করে চলি বলেই যে আমি কৃপণ তেমনটাও কিন্তু না। প্রয়োজন মাফিক চলাটা আমি পছন্দ করি, সেটাই আসলে আমি বলবো আসল জিনিস। তো কৃপণতা নয়, প্রয়োজন অনুযায়ী চলুন, দেখবেন আসলেই জীবনটা অনেক বেশি সুন্দর হবে। তো এখন এই যে কাবাবগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর পরোটা বানিয়ে নিয়েছি, সঙ্গে তো সস আর মশলা যেটা বাকি ছিল ওই মশলাটাও একটু আবার মানে রান্না করে নেওয়া হয়েছে। তো এভাবে যদি বাসায় একটু বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়, বাইরে গিয়ে আর কিনে খেতে হবে না। তো অনেকেই হয়তোবা বলবেন আপনি এত কৃপণ, বাইরে গিয়ে কিনে খাবেন না বলে ঘরে এত জোগাড়যন্ত্র করে বানিয়ে খেলেন। তো যদি একটু হিসেব করে চলাটাকে আপনারা সবাই কৃপণতা বলেন, তাহলে না হয় একটু কৃপণ হলাম। আর একটু কৃপণতা যদি আমার নিজের জীবনের জন্য কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসে, তাহলে সেই কৃপণ হলে কিন্তু দোষ নেই। তো দেখবেন আপনি যদি একবেলা না খেয়েও থাকেন, বাইরের একটা লোক কিন্তু এসে কখনোই আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি আজকে রান্না করেছেন কিনা বা আপনি খেয়েছেন কিনা। কিন্তু একটু কৃপণতা করে চললেই দেখবেন বাইরের মানুষ কিন্তু আপনাকে নিয়ে অনেক রকমের কথা শোনাতে ছাড়বে না। বলবে ওই যে দেখো কৃপণ মানুষ চলে এসেছে। তো হিসেবে হন, নিজের বুঝ নিজে বুঝতে শিখুন, বাইরের কথায় কান না দিয়ে।
কৃপণতা মানেই কিন্তু জীবন অসুন্দর নয়। আমার মনে হয় কৃপণতা মানে জীবনটা সুন্দর। মানিয়ে নিতে পারলে সব কিছুই সুন্দর। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। কোথাও কোনো ভুল হয়ে থাকলে, আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতন এখান থেকে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।